ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪ লাখ করার প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন। রাজধানীর যানজট নিরসনের নির্দেশনা। আগামীতে এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন। শিক্ষা জীবনে সময় নষ্ট রোধে পদক্ষেপ, জানালেন মন্ত্রী। শাপলা চত্বরে হত্যায় দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা শোন অ্যারেস্ট। ইনুর মানবতা বিরোধী অপরাধের রায় যে কোনো দিন। ওমানে গাড়িতে মিলল বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ। বিষাক্ত গ্যাসে মৃত্যু বলে সন্দেহ। দুজনের দেশে ফেরার কথা ছিল আজ। কাপাসিয়ায় ৫ খুনের আসামি ফোরকানের পদ্মা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা। বাসের হেলপারের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি, আর এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন। শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে যেন সময় নষ্ট না হয়, সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাত্র ২ মাসে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সম্ভব নয়, তবে চেষ্টা করা হচ্ছে গুণগত মান বাড়ানোর। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বর্তমানে সাধারণত প্রতি বছর মার্চ এপ্রিলে অনুষ্ঠিত হয় এসএসসি পরীক্ষা, আর জুলাই আগস্ট মাসে হয় এইচএসসি পরীক্ষা। দুই পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০ লাখ। বেশ কিছুদিন ধরেই শিক্ষামন্ত্রী বলে আসছিলেন, এসব শিক্ষার্থীর পরীক্ষা এবং ফলাফল প্রকাশের সময়কাল দীর্ঘ হওয়ায় শিক্ষা জীবন থেকে একটি বড় সময় নষ্ট হয়ে যায়। তাই আগামী বছর থেকে এই দুইটি বড় পরীক্ষার সময়সূচিতে ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১ মাসে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষা মন্ত্রণালয় সহ অংশীজনের সাথে মতবিনিময়ের পর বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। এই সিদ্ধান্তের ব্যাপারে ঘোষণা দেন, জানান পরীক্ষার সময়সূচি। স্টেক হোল্ডারদের সাথে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুরু করব এসএসসি শুরু করব জানুয়ারি ৭ তারিখ ২০২৭, এবং তাদের পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২৭। আমরা রুটিনও রেডি করেছি, একই সাথে আমরা রুটিনও দিয়ে দিচ্ছি। আর এইচএসসি আমরা সকলের সাথে আলোচনা করেছি, এখানে কিছুটা সময় আমরা গুছিয়ে এনেছি যেন তারা পরীক্ষা পাস করার পর ফল সেমিস্টার ধরতে পারে। আমরা শুরু করব ৬ জুন এবং শেষ করব ১৩ জুলাই। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য স্কুল বন্ধ না রেখে যাতে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যক্রমের সমস্যা সৃষ্টি না হয়, এজন্য সারা দেশের উপজেলাগুলোতে একটি করে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে সরকার। নিউলি ইলেক্ট গভর্নমেন্ট আমরা প্রত্যেকটি উপজেলায় একটি মাল্টি পারপাস পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। ২০০২ জানুয়ারি মাসের ১ তারিখে আমরা বই দিয়ে আসছিলাম, ২০০৬ পর্যন্ত দিয়ে আসছি। অতএব এটা তো আমাদের প্র্যাকটিসে আগেই করে ফেলছি, সেটা নিয়ে তার আমার নতুন প্র্যাকটিস করতে হবে না। এটা ডান, ১ তারিখে বই আসবে, এটা তো জানি সবাই। ইনশাআল্লাহ ৭ তারিখে আমরা পরীক্ষা দিচ্ছি। এই ৭ দিনের ভিতরে বইগুলি নিয়ে নিবে, ওরা নতুন বইয়ের নতুন গন্ধ, নতুন বই পড়তে থাকবে, এদিক দিয়ে আমরা গ্যাপে গ্যাপে নিয়ে নিব। এছাড়া জিপিএ ৫ পাওয়ার চেয়ে শিক্ষকদের প্রশিক্ষণকে আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। আপনি যে হিসাব করছেন সেই হিসাব না। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩,৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে বৈঠকে এ অনুমোদন দেন তিনি। এর আগে ঢাকা শহরে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে সভা হয়। ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় সভা। এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শফিকুল ইসলাম খান মিল্টন, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস সভায় উপস্থিত ছিলেন।
দেশে হাম আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে হাম পরবর্তী জটিলতা। বিশেষ করে নিউমোনিয়া সহ নানা সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। চিকিৎসকরা বলছেন, শিশুদের পাশাপাশি বয়স্ক এবং গর্ভবতী নারীর জন্য হামের ঝুঁকি রয়েছে। আর হাসপাতালে গিয়ে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগ করছেন অনেক অভিভাবক। এদিকে গত 24 ঘন্টায় দেশে হাম উপসর্গে মারা গেছে আরও 7 জন, নতুন করে আক্রান্ত 1518 জন। মেজবাউর রহমানের রিপোর্ট। হাম ও হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত শিশুর সংখ্যা এখনও উদ্বেগজনক। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। চিকিৎসকদের মতে, সম্প্রতি টিকাদান কার্যক্রম জোরদার হয় নতুন করে হাম আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও দেরিতে হাসপাতালে আসা এবং শারীরিক দুর্বলতার কারণে অনেক শিশু জটিলতায় ভুগছে। টিকা দেওয়ার পর 4 থেকে 5 সপ্তাহ লাগে শরীরের রোগ প্রতিরোধকারী হামের অ্যান্টিবডি ডেভেলপ করা। আর পুরোপুরি ডেভেলপ করতে গেলে আপনাকে 2টা ডোজ লাগবে মিনিমাম। সুতরাং 2টা ডোজ পাওয়ার পর দেখা যাবে যে মোটামুটি এই বাচ্চাটা প্রোটেক্টেড বলা যায়। শুধু শিশুরাই নয়, বয়স্ক ব্যক্তি ও গর্ভধারী নারীদের জন্য হাম ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে জটিলতা আরও বাড়তে পারে। একটা বয়স্ক মানুষ, স্বাস্থ্যকর্মী, গর্ভবতী মা, এদের কিন্তু হাম ওদের জন্য একটা বিরাট রিস্ক ফ্যাক্টর। তো সাধারণত দেখা যায় বড়দের কেন হয় না, দেখা গেছে যে ওদের হয়তো ছোটোবেলায় হাম হয়ে গিয়েছিল, সুতরাং হামের প্রতিরোধ আছে, কিংবা যারা 2টা ভ্যাকসিন পেয়েছে তারা প্রতিরোধ হয়ে আছে। সেই কারণে যে বড়দের হওয়ার সম্ভাবনা খুবই কম, তবু হবে না এই কথাটা বলা যায় না। এদিকে হাসপাতালে এসে আশানুরূপ চিকিৎসা না পায় অভিযোগ করেছেন অনেক অভিভাবক। শয্যার সংকট, দীর্ঘ অপেক্ষা, প্রয়োজনীয় সেবার ঘাটতির কথাও জানান তারা। চিকিৎসক যারা, তারা প্রপারলি আসলে পুরো কথাটাই শুনতে চায় না, খুব বেশি ব্যস্ত, এত বেশি ব্যস্ত যে আমাদের চিকিৎসক কিভাবে কত তাড়াতাড়ি বাইরে বের হবে, কিভাবে তিনি তার বাইরে চেম্বার করবেন, ওখানে কিভাবে যত বেশি ভিজিট নিতে পারবেন, এই একটা আমাদের চিকিৎসকদের একটা প্রতারণা। আগে আইসিইউতে ছিল, কিন্তু আমার বাবুটা যদি অসুস্থ হয়ে থাকে তাহলে ওকে কেন বার করা হয়েছে আইসিইউ থেকে? এখন কেন আপনার 24 ঘন্টা হয় নাই, এখন কেন ওকে আবার পিআইসিইউতে নেওয়া হবে? বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো টিকা গ্রহণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়াই পারে হাম ও এর জটিলতা থেকে সুরক্ষা দিতে। মেজবাউর রহমান, বাংলাভিশন, ঢাকা। প্রতিবন্ধী শিশুদের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও পুনর্বাসন নিশ্চিতে রাজধানীর করাইল বস্তিতে চালু হলো ইন্টিগ্রেটেড কেয়ার অ্যান্ড সাপোর্ট ফর চিলড্রেন উইথ ডিসএবিলিটিস শিশু স্বর্গ মডেল। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান জানিয়েছেন, বাস, ট্রেন, লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের বিধান করা হবে। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। রাজধানীর করাইল বস্তিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী আয়োজন। শিশু স্বর্গ মডেল নামে নতুন এই কার্যক্রমের লক্ষ্য প্রতিবন্ধী শিশুদের জন্য স্বাস্থ্যসেবা, থেরাপি, কাউন্সেলিং ও পরিবার ভিত্তিক পুনর্বাসনকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা। অনুষ্ঠানে প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান শিশুদের সঙ্গে সময় কাটান, কথা বলেন অভিভাবকদের সঙ্গে। ডাক্তার জুবাইদা রহমান বলেন, শিশু স্বর্গ প্রকল্প শিশুদের বিষণ্ণতা ও অনিশ্চয়তার অন্ধকার কাটিয়ে পরিবারগুলোকে নতুন আশার পথ দেখাবে। প্রতিবন্ধী বান্ধব জাতীয় নাগরিক সেবা গঠনের প্রয়াস। আমরা কিছুক্ষণ আগে শুনলাম, বাসে, ট্রেনে, লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের বিধান করা হবে। ইনশাআল্লাহ, a disability friendly national citizen service will pave the way for a better and brighter future for all. শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ থাকার অন্তরায় না হয়, নিশ্চিত করতে হবে সবখানে তাদের সহজ প্রবেশাধিকার এবং মর্যাদা। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেন, দেশে প্রতিবন্ধী শিশুদের সংখ্যা বাড়ছে, তাই এখনই প্রয়োজন কার্যকর ও দীর্ঘমেয়াদী উদ্যোগ। আমরা প্রতিটি পর্যায়ে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ, শিক্ষা, সকল মন্ত্রণালয় যে মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং কর্মীরা আছে, তাদেরকে আমরা প্রতিবন্ধী বান্ধব হিসেবে শর্ট ট্রেনিং এর ব্যবস্থা করব, ক্যাপাসিটি বিল্ডিং এর ব্যবস্থা করব, যাতে আমাদের সরকারি সিস্টেমে তাদের সহজে আমরা গ্রহণ করতে পারি। অন্য প্রতিমন্ত্রীরা বলেন, শিশু স্বর্গ মডেল হতে পারে একটি কার্যকর ও অনুসরণযোগ্য উদ্যোগ।
যখন সমাজের একটি অংশ নানাভাবে বঞ্চনার শিকার হয় তখন আসলে অন্যরাও নানান দিক থেকে সীমাবদ্ধ এবং ক্ষতির শিকার হতে থাকে। কাজেই এটা অনেকটা সমাজ কিছুটা দেহের মতো, দেহের একটা অংশকে অবহেলা করলে বাকি অংশ এটা ঠিক মতো চলে না। ফলে আমাদের পুরো সমাজকেই সুস্থ এবং মানবিক বিকাশের উপযোগী করতে হবে। প্রত্যেকটা বেস্ট প্রতিবন্ধী স্কুলকে আমরা আরো অনেক বেশি উন্নত করার জন্য ইন্টিগ্রেটেড সিস্টেম মানে কি, একটি স্কুল শিক্ষা দেবে, সেবা দেবে, এবং সেবা বলতে খালি ফিজিক্যাল হেলথ না, আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করব। আপনার সন্তান মানে আমাদের সন্তান, এবং আপনার সন্তানের ভিতরে যেই স্পেশালিটিটা আছে সেই স্পেশালিটি নিয়ে তিনি বড় হবেন, তিনি নিজে কর্মক্ষম হবেন এবং তিনি নিজেরটা নিজে করে খেতে পারবেন। প্রতিবন্ধীদের গাড়ি ভাড়া, ট্রেন, বাস এবং বিভিন্ন জায়গায় তাদের ভাড়া অর্ধেক করা যায় কিনা এ ব্যাপারে একটি অনুশাসন মাননীয় প্রধানমন্ত্রী জারি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল অনুশাসন জারি করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ে, যে প্রত্যেক মন্ত্রণালয়ে যে সমস্ত অবকাঠামো নির্মাণ হয়েছে বা আগামী দিনে হবে, এই সমস্ত অবকাঠামো বিল্ডিংগুলোতে প্রতিবন্ধীদের ওঠার জন্য যাতে র্যাম্প থাকে এবং তাদের জন্য আলাদা ওয়াশরুম এবং বাথরুম নির্মাণ করা হয়। প্রতিবন্ধীদের আগ্রহ অনুযায়ী কাজে লাগানোর পরামর্শও দেন আলোচকরা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, আওয়ামী লীগ সরকার অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রকল্পের ব্যয় বাড়িয়ে জনগণের উপর ঋণের বোঝা চাপিয়ে গেছে। অতীতে পরিকল্পনা মন্ত্রণালয়কে ঠুঠো জগন্নাথে পরিণত করে অকার্যকর রাবার স্ট্যাম্পে পরিণত করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থনৈতিক কৌশলপত্র প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দ্বিতীয় সভা শেষে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগ আমলে স্বজনপ্রীতি ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে প্রকল্পের সুযোগ দেওয়া হতো, সেখান থেকে বেরিয়ে খাত ভিত্তিক কৌশল প্রণয়ন, নিয়মিত প্রকল্পের মূল্যায়ন ও পর্যবেক্ষণ করা হবে। 2030 সাল নাগাদ $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা নিয়ে মানবিক কল্যাণকর অর্থনৈতিক কৌশল প্রণয়ন করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা। শাপলা চত্বরে হেফাজতে সমাবেশে হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন মামলাটি রায়ের জন্য অপেক্ষমান। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দিয়েছে। সকালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। চিফ প্রসিকিউটর দাবি করেন, শাপলা চত্বরে অভিযানের পরিচালনার মেকানিজমে জড়িত ছিলেন সাংবাদিক ফারজানা রূপা। সেদিন তিনি মৃত্যুর তথ্য গোপন করেছিলেন। আসামিদের বিরুদ্ধে এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করতে গত 7 মে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে 14 মে তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শাপলা চত্বরের ঘটনা এখন পর্যন্ত ঢাকা সহ 4 জেলায় 58 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছে তদন্ত সংস্থা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জন আসামি হচ্ছেন। এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 6 জন গ্রেফতার রয়েছেন। এদিকে ট্রাইব্যুনাল 2 সাবেক মন্ত্রী ইনুর মামলার বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জন হত্যা মামলায় যুক্তিযুক্তর্ক শেষ হয়েছে। যে কোনো দিন এই মামলার রায় দেয়া হবে। পরিচ্ছন্ন নগরী গড়তে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের ক্লিন ঢাকা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে সকালে রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত ক্লিন ঢাকা বাস্তবায়নে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়ে এ আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, আধুনিক ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নিজ নিজ বাসার আশপাশের এলাকা পরিষ্কারের দায়িত্ব দেশের প্রতিটি নাগরিককে নিতে হবে। তিনি বলেন, এ কর্মসূচি পালন করা হচ্ছে জনসচেতনতা বাড়ানোর জন্য। যত কর্মসূচি পালন করা হোক না কেন, জনগণ যদি সচেতন না হয় তাহলে এই শহরে কোনোদিনও বাসযোগ্য সুস্থ পরিবেশ গড়ে তোলা যাবে না। তিনি বলেন, ঢাকা শহরে জনসংখ্যার চাপ ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। ঢাকা থেকে চাপ কমিয়ে কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে আশপাশের এলাকায় নিয়ে যাওয়া যায় এবং কর্মসংস্থান বাড়ানো যায় সে বিষয়ে কর্মপরিকল্পনা নিতে হবে। দেশনায়ক
জনাব তারেক রহমান যে ক্লিন ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন, তার মাধ্যমে আমরা যারা সকলে নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছি, আমরা যার যার এলাকায় যার যার অবস্থান থেকে এবং সকল আমাদের বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে এই ক্লিন ঢাকা কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের শহরকেও আমরা পরিষ্কার করতে চাই। পাশাপাশি আমরা জনগণের মাঝে আমরা কিছু জনসচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে চাই। আমাদেরকে নিজেদের শহরের প্রতি নিজেদেরকে টেক কেয়ার করতে হবে। ভয়েস ক্লোনিং, গুজব ও অনলাইনে মিথ্যা তথ্য প্রচার রোধে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার করে অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউট BCTI এর স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। ইয়াসের খান চৌধুরী বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যম কর্মীদের দক্ষতা বাড়ানো জরুরি। এজন্য প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। দক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম কর্মী তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। মধ্যপ্রাচ্যের ওমানে একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী 4 ভাইয়ের লাশ। পরিবারে চলছে শোকের আহাজারি। বুধবার রাতে দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ওমানের মুলাদ্দাহ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ওই 4 ভাই হলেন মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহীদ। তাদের বাড়ি উত্তর রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দারাবাদ এলাকায়। পরিবার জানায়, ভাইদের মধ্যে দুজনের শুক্রবার দেশে ফেরার কথা ছিল। তাই 4 ভাই একটি গাড়ি নিয়ে একসঙ্গে কেনাকাটার উদ্দেশ্যে বের হন। এর মধ্যেই পথে গাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ওমান পুলিশের ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু রাখায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসেই তাদের মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় পুলিশ। নিহত 4 ভাইয়ের মধ্যে মোহাম্মদ রাশেদ ও মোহাম্মদ শাহেদ বিবাহিত ছিলেন। এ ঘটনায় রাঙ্গুনিয়ার বান্দারাবাজার পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। 4 ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, 3 সন্তান ও শ্যালক হত্যা অভিযুক্ত ফোরকান পদ্মা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। বিকেলে গাজীপুরে পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন প্রেস ব্রিফিংয়ে জানান, মেহেরপুর থেকে বাসের এক হেলপারের কাছ থেকে ফোরকানের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফোরকান পদ্মা সেতুর রেলিংয়ে ব্যাগ ও জামাকাপড় রেখে নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে তার কোনো হদিস মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৃশংস এই হত্যাকাণ্ডের পর ফোরকান নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। দেশের টেলিভিশন সাংবাদিকতায় সম্পাদকীয় স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতা নিশ্চিতের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে টেলিভিশন এডিটর্স কাউন্সিল। রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সভায় সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাংলা ভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান ডক্টর আব্দুল হাই সিদ্দিককে আহ্বায়ক এবং সময় টিভির সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবুকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া সদস্য হিসেবে আছেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, ৭১ টিভির বার্তা প্রধান ও সিইও শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়ল কবির সুমন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মুস্তফা আকমল, চ্যানেল 9 এর নির্বাহী সম্পাদক মোহাম্মদ ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টিভির বার্তা প্রধান ও নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ। সভায় দেশের 24টি টেলিভিশন সংবাদ মাধ্যমের সম্পাদকীয় নেতৃত্ব পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপনের পর সর্বসম্মতিক্রমে গঠন করা হয় টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আহ্বায়ক কমিটি। সভায় বক্তারা বলেন, সংবাদপত্র খাতের মতো টেলিভিশন সাংবাদিকতার ক্ষেত্রেও সম্পাদকীয় নেতৃত্বের একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন, টেলিভিশন এডিটর্স কাউন্সিল পেশাগত উৎকর্ষ, সাংবাদিকতার নৈতিকতা ও সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। আহ্বায়ক কমিটি জানায়, শিগগিরই সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যক্রম, সদস্যপদ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। একে তো অভাবের সংসার, তার মধ্যে দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার খরচ বহন করতে গিয়ে একেবারেই নিঃস্ব অবস্থা গাড়ি চালক মিজানের। এরই মধ্যে তার 13 বছরের কন্যা সন্তানেরও ক্যান্সার ধরা পড়ায় পরিবারটি দিশেহারা। 2 ক্যান্সার রোগীর চিকিৎসা করানোর সামর্থ্য তাদের নেই। সবার মানবিক উদ্যোগই এখন বাঁচাতে পারে পরিবারটিকে। গাইবান্ধা প্রতিনিধি ফিরোজ কবিরের পাঠানো তথ্য ছবিতে মিনালা দিবার রিপোর্ট। গেল
2 বছর ধরে জরায়ু ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক মিজানুর রহমান। স্ত্রীকে বাঁচাতে গিয়ে তার সহায় সম্বল সবই শেষ। পরিবারটি জর্জরিত ঋণের ভারে। এরই মধ্যে 6 মাস আগে অসুস্থ হয়ে পড়ে তার 13 বছর বয়সী স্কুল পড়ুয়া মেয়ে মিমি। পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় মায়ের মতোই ক্যান্সারে আক্রান্ত সেও। চিকিৎসকরা জানিয়েছেন তার কিডনিও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসায় প্রয়োজন বিপুল অঙ্কের অর্থ, কিন্তু দুজনের চিকিৎসা চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই পরিবারটির। বাড়ি ঘর দুয়ার সবকিছুই বিক্রি করে দিয়েছে এই রোগের পিছনে। এখন পুরো পরিবার অসহায়। মায়েরও যে অসুখ ধরছে, শরীরেরও সেই অসুখ ধরছে। ওই যে যেনা জায়গা জমিন আছে সেনা সব কোনায় বিক্রি করিয়ে চিকিৎসাবাদী করছে। এই ব্যয়বহুল চিকিৎসা করতে গিয়ে তারা নিঃস্ব হয়ে গেছে। এই গরিব মানুষের পক্ষে এই বিশাল ব্যয়বহুল চিকিৎসা করা আদৌ তাদের পক্ষে সম্ভব নয়। যেটুকু তাদের বিষয়ে সহায় সম্বল ছিল সেটা তারা খরচ করে নিঃস্ব হয়ে গেছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজীবপুর গ্রামের বাসিন্দা শেফালি বেগম ও তার মেয়ে শাহি ফারজানা মিমিকে বাঁচাতে লাগবে অন্তত 20 লাখ টাকা। আমার শুধু পা হাত পা ব্যথা করে, মাথা ঘুরে, সবসময় জ্বর আসে। আমার বাঁচতে ইচ্ছা করে, আমারও পড়াশোনার ইচ্ছা করে সবার মতো পড়াশোনা করতে। দুজনের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিতে সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের সহযোগিতা চেয়েছে পরিবারটি। আমার স্বামী একটা প্রতিষ্ঠানে ড্রাইভিং করে, অল্প বেতন পায়। এই টাকা দিয়ে আমার মেয়ের কোনো চিকিৎসা এবং আমার কোনো চিকিৎসাপাতি হচ্ছে না। আমরা এই বিদায় সবার কাছে সাহায্য চাইতেছি। মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিত্তবানদের পাঠানো অর্থনৈতিক সহযোগিতা বাঁচাতে পারে ক্যান্সার আক্রান্ত মা মেয়ের জীবন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জনপ্রিয়তা নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে কথাশিল্পী শওকত ওসমান তার লেখালেখি চালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক হাসনাত আব্দুল হাই। বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে শওকত ওসমানের 28তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। প্রজন্ম থেকে প্রজন্ম শওকত ওসমান শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আলোচকরা একে একে সমাজ ও মানুষের প্রতি শওকত ওসমানের দায়বদ্ধতার কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকমল বড়ুয়া বলেন, শওকত ওসমান তার লেখার মধ্য দিয়ে মানবিক বোধ, বিবেক জাগানোর চেষ্টা করেছে, যা প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে শওকত ওসমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক দীপু সিদ্দিকী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কেয়ার বাংলাদেশ এবং অ্যাওসেড এর যৌথ আয়োজনে জাতীয় আন্তর্জাতিক জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ব্যবস্থায় সাব ন্যাশনাল দৃষ্টিভঙ্গি শীর্ষক জাতীয় সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। বৃহস্পতিবার জার্মান দাতা সংস্থা BMZ এর অর্থায়নে বাস্তবায়িত মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ অন ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রিস্ক ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স প্রকল্পের আওতায় সিম্পোজিয়ামটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের হুমকি নয়, এটি এখন উপকূলীয় সম্প্রদায়গুলোর জীবনের বাস্তব অভিজ্ঞতা হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ মানুষরা এই চ্যালেঞ্জগুলো একা মোকাবেলা করতে পারবে না, তাই তাদের এখন সরকার, NGO ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত সহায়তা প্রয়োজন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস ও হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন প্রোগ্রামের টেকনিক্যাল কোঅর্ডিনেটর হিমাদ্রি শেখর মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন জার্মান দূতাবাসের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান উলরিখ ক্লেপম্যান। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। ব্যক্তির করমুক্ত আয়সীমা 4 লাখ করার প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন, রাজধানীর যানজট নিরসনের নির্দেশনা। আগামীতে SSC পরীক্ষা শুরু 7 জানুয়ারি, HSC 6 জুন। শিক্ষা জীবনে সময় নষ্ট রোধে পদক্ষেপ, জানালেন মন্ত্রী। শাপলা চত্বরে হত্যায় দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা শোন অ্যারেস্ট। ইনুর মানবতা বিরোধী অপরাধের রায় যে কোনো দিন। ওমানে গাড়িতে মিলল বাংলাদেশি 4 ভাইয়ের লাশ, বিষাক্ত গ্যাসের মৃত্যু বলে সন্দেহ। দুজনের দেশে ফেরার কথা ছিল আজ। কাপাসিয়ায় 5 খুনের আসামি ফোরকানের পদ্মা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা, বাসের হেলপারের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।